नमः श्रीयतिराजाय विवेकानंद शूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম নিবেদন করি। আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন লাইভে, পরে শুনবেন, সকলকেই যথোচিত সম্মান জানিয়ে আজকে আমরা স্বামী বিবেকানন্দের পত্রাবলী থেকে একটি চিঠি পাঠ করা এবং সেই চিঠিতে স্বামীজি আমাদের যা শেখাতে চেয়েছেন সেটা একটু বোঝার চেষ্টা করব। তোমরা যুবক যুবতীরা যারা এই অনুষ্ঠান শুনছো সরাসরি বা পরে শুনবে, স্বামী বিবেকানন্দের চিঠি মধ্যে এমন কিছু ভাব থাকে যে ভাব আমাদের জীবন গঠনে বড়ই সাহায্য করে। আজকে যে চিঠিটি আছে সেই চিঠিতে মূল বিষয়টা হচ্ছে আমরা জীবনে সাফল্য অর্জন করতে গেলে আমাদের কি কি প্রয়োজন। আমরা যারা এই অনুষ্ঠান যখনই শুনি, এখন শুনি, পরে আমরা ইউটিউবে শুনি, যখনই শুনি, ফেসবুকে শুনি, একটা জিনিস কি অস্বীকার করব যে আমরা জীবনে যে কোনো বয়সের মানুষই সফল হতে চাই না এমন কেউ আছি? সবাই আমরা বলি আমাদের জীবনে সিদ্ধি লাভ প্রয়োজন, সাফল্য প্রয়োজন। ব্যর্থতাকে কেউ চুম্বন করতে চাই না। তাই স্বামী বিবেকানন্দের চিঠি পড়ে দেখি না যে সফল হতে গেলে চাবিকাঠিটা কি। মানে এই চিঠির একটা যদি শিরোনাম দেওয়া যায় আলাদাভাবে আমাদের ঘরোয়াভাবে, তাহলে সাফল্যের চাবিকাঠি বললে হয়তো অত্যুক্তি হবে না। দেখা যাক চিঠিটা পড়ে। এই চিঠি লিখছেন স্বামী বিবেকানন্দ। এই চিঠিগুলো লিখেছেন পত্রাবলীতে। আপনারা যারা পত্রাবলী পড়েন, তোমরা যারা পত্রাবলী পড়ো, তোমরা দেখবে স্বামীজি অনেককে চিঠি লিখছেন। নিবেদিতাকে লিখছেন, লিখছেন তার গুরু ভাইদের, প্রমোদা দাস মিত্রকে, আলাসিঙ্গা পেরুমলকে, এইভাবে অসংখ্য মানুষকে লিখছেন। এই যাদেরকে চিঠি লিখেছেন তাদের মধ্যে সব থেকে বেশি চিঠি যাদের লিখেছেন তার মধ্যে একজন হচ্ছেন আলাসিঙ্গা পেরুমল। এই চিঠিটিও আলাসিঙ্গা পেরুমলকে লিখছেন 1895 সালের 14ই মে। আমরা আলাসিঙ্গা পেরুমল সম্বন্ধে একটু জেনে নেব। আলাসিঙ্গা পেরুমল স্বামী বিবেকানন্দের খুব অনুগত শিষ্য ছিলেন। তিনি স্বামীজি তো আমরা সবাই জানি 1893 সালে যখন আমেরিকা যাত্রা করলেন, তখন স্বামী বিবেকানন্দে এই যাত্রার পেছনে কতজন মানুষ পেছনে দাঁড়াচ্ছে। যখন তিনি ভারতবর্ষে ফিরে আসছেন, হাজারে হাজারে মানুষ তাকে একটু দেখার জন্য চারিদিকে ভিড় করছে। কিন্তু যখন রওনা দিচ্ছেন তখন বিবেকানন্দকে যারা সব থেকে বেশি সাহায্য করছেন তখন এই মাদ্রাজের যুবকরা তার এই যাত্রা করবেন তার পাথেয় জোগাড় করার জন্য আক্ষরিক অর্থে দরজায় দরজায় ভিক্ষা করেছেন। এবং ওই যুবকরা যে ভিক্ষা করছে কার নেতৃত্বে? আলাসিঙ্গা পেরুমল। শুধু তাই নয়, আমরা পরবর্তী ক্ষেত্রে স্বামীজি যখন আমেরিকায় আছে তখন আমরা চিঠিতে পাচ্ছি যে স্বামীজি তাকে লিখছেন, এখন তোমার আর টাকা পাঠানোর প্রয়োজন নেই, এই মুহূর্তে আমার টাকার ব্যবস্থা হয়েছে। তার মানে তিনি তখনই শুধু করেছেন তা নয়, তারপরেও কিন্তু ক্রমাগত এই ব্যবস্থা করছেন। তিনি নিজে শিক্ষকতা করতেন আলাসিঙ্গা পেরুমল। পরে ব্রহ্মবাদীন যে পত্রিকা মাদ্রাজ থেকে বেরিয়েছে সেই পত্রিকার সম্পাদনা করতেন। অসাধারণ ভক্তি শ্রদ্ধা করছেন স্বামী বিবেকানন্দকে এবং তার এই নেতৃত্বে মাদ্রাজের যুবকরা একেবারে স্বামী বিবেকানন্দের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। আজকে তোমরা এই যুবক যুবতীরা যারা স্বামীজির কথা শুনছো, তোমাদের মধ্যেও দেখবে এই বিবেকানন্দের জন্য ঝাঁপিয়ে পড়তে ইচ্ছে করবে। বিবেকানন্দের জন্য ঝাঁপিয়ে পড়া মানে স্বামীজি বলছেন আমার ভেতর যে আগুন জ্বলছে তা তোমাদের ভেতর জ্বলে উঠুক এবং তোমরা যুদ্ধক্ষেত্রে বীরের মতো সংগ্রাম করো। এটাই হচ্ছে বিবেকানন্দের প্রার্থনা। মানে বিবেকানন্দ তোমাদের জন্য প্রার্থনা করছেন, এই প্রার্থনা যে তোমরা ওঠো, কাজে লাগো,
নাম যশ এইগুলো স্বার্থ সমস্তকে জলাঞ্জলি দিয়ে একেবারে বীরের মতো, সিংহের তেজের মতো তোমরা এগিয়ে চলো। আলাসিঙ্গা পেরুমলকে এই চিঠি লিখছেন স্বামী বিবেকানন্দ 1895 সালের 14ই মে। লিখছেন নিউ ইয়র্ক থেকে, তখন তিনি নিউ ইয়র্কে আছেন। লিখছেন প্রথমে, বইগুলি সব নিরাপদে পৌঁছেছে। স্বাভাবিকভাবে কিছু বই পাঠিয়েছেন, সেই তথ্যটি তিনি স্বীকার করছেন যে আমি সব পেয়ে গেছি, সেই জন্য বহু ধন্যবাদ। শীঘ্রই তোমায় কিছু টাকা পাঠাতে পারবো, খুব বেশি অবশ্য নয়, এখন কয়েক শত মাত্র, তবে যদি বেঁচে থাকি সময়ে সময়ে কিছু পাঠাবো। বিবেকানন্দকে তো টাকা পাঠাতেন আলাসিঙ্গারা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি এখন বলছেন আমি টাকা পাঠাবো, আস্তে আস্তে পাঠাবো, যখন যেটুকু জুটবে পাঠাবো। এখন নিউ ইয়র্কের ওপর আমার একটা প্রভাব বিস্তৃত হয়েছে, আশা করছি একদল স্থায়ী কর্মী পাবো। আমি এদেশ ছেড়ে চলে গেলে তারা কাজ চালাবে। স্বামী বিবেকানন্দ সব সময় বলছেন তার শিষ্যকে এটি কথোপকথনে বলছেন, জন্মেছিস তো জগতে একটা দাগ রেখে যা। তোমাদের সম্বন্ধে বলছেন, যুবক যুবতীদের বলছেন, মাই ফেথ ইজ ইন দ্য ইয়াঙ্গার জেনারেশন, দ্য মডার্ন জেনারেশন। আউট অফ দেম উইল কাম মাই ওয়ার্কার্স, দে উইল ওয়ার্ক আউট দ্য হোল প্রবলেম লাইক লায়ন্স। বলছে আমার আধুনিক যুব সমাজে তোমরা সব আধুনিক যুবক যুবতী, তোমরা শুধু বেশভূষায় নয়, তোমরা কথাবার্তাতে শুধু নয়, তোমরা একেবারে সত্যিকারের এই যে আধুনিক যুবক যুবতী, যারা আধুনিক চিন্তা করে তারাই তো আধুনিক যুবক যুবতী। শুধুমাত্র আধুনিকতা কি বেশভূষাতেই আসে? শুধুমাত্র আধুনিকতা কি কেশবিন্যাসেই আসে? আধুনিকতা আমরা কতটা কোন ভাষায় কথা বলতে পারি সেটা আছে? ডাইনিং টেবিলে ম্যানার্সটা কতটা মেনটেন করি সেটা কি আধুনিকতার লক্ষণ একমাত্র? আধুনিকতা আমার মানসিকতা আধুনিকতা আছে কিনা, আমি সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে পারছি কিনা, আমি ওই প্রোগ্রেসিভ আউটলুক যদি হয়, আমি দেখলাম একটা ম্যাথর বা একটা মুচি ভাই সে রাস্তায় পড়ে আছে, কিংবা একটা খুব নিচু জাতির মানুষ রাস্তায় পড়ে আছে অসুস্থ হয়ে, তখন আমরা পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি, অথচ আমরা বলছি আমরা আধুনিক। কেন বেরিয়ে গেলাম? ও নিচু জাতির মানুষ, ওই লোকটাকে আমরা ধরতে যাব কেন? তার মানে আমাদের মধ্যে সংকীর্ণতা আছে, আমরা আধুনিক নই। বিবেকানন্দ সেন বলছেন, আমার সব থেকে বেশি বিশ্বাস হচ্ছে এই তোমাদের উপর, যুবক যুবতী যারা আধুনিক মনোভাব সম্পন্ন, কারণ তোমরাই সত্যিকারে, তোমাদের কাছ থেকেই স্বামীজির কর্মীরা বেরিয়ে আসবেন। স্বামীজির কাজ, যে কোনো নিঃস্বার্থ কাজ স্বামীজির কাজ, এবং তোমরা সিংহের বিক্রমে তোমরা সেই কাজে ঝাঁপিয়ে পড়বে। নিউ ইয়র্কেও কিন্তু তিনি কি বলছেন? তিনি বলছেন যে এখন নিউ ইয়র্কে আমার একটা প্রভাব বিস্তৃত হয়েছে, মানে তার একটা ফিল্ড তৈরি হয় না, ইনফ্লুয়েন্স করতে পারছেন, কারণ তাকে তখন মানুষ ওইভাবে গ্রহণ করা শুরু করেছেন। বলছেন যে ওখানে আমার প্রভাব একটা বিস্তৃত হয়েছে, এবং আশা করছি একদল স্থায়ী কর্মী পাবো। টেম্পোরারি ওয়ার্কার্স দিয়ে লাভ নেই তো, আজ আছে কালকে চলে গেল, তাতে লাভ কি? স্বামীজির কাজ কি ওই 1 মাসের জন্য 2 মাসের জন্য? তা তো নয়। পার্মানেন্ট ওয়ার্কার, যারা লেগে থাকবে তারা হচ্ছে পার্মানেন্ট। সেটা স্বামীজি বারবার বলছেন, লেগে থাকো, ওই ওঠো এবং লেগে থাকো। লেগে থাকা হচ্ছে টেনাসিটি। বলো, তোমরাই বলো না, আপনারাই বলুন। আজকে যে কোনো জায়গায় আমাদের সফল হতে গেলে, পরীক্ষা বলুন, ব্যবসা বলুন, কর্মক্ষেত্রে বলুন, আমাদেরকে কিন্তু লেগে থাকতে হয়। ওই টেনাসিটি ছাড়া কিন্তু আমরা কখনো করতে পারবো না। সেই জন্য তিনি বলছেন যে আমার স্থায়ী কর্মী পাবো, এবং আমি এই দেশ ছেড়ে চলে গেলে তারা কাজটা চালাবে। বিবেকানন্দ চিরকাল নিউ ইয়র্কে থাকবে না, তিনি জানেন ভালো করে, কিন্তু তিনি এটা জানেন যে তিনি যদি নিউ ইয়র্ক থেকে চলে আসেন, আর যদি সেখানে স্থায়ী কর্মী থাকে, তারা বিবেকানন্দের কাজকে এই টানা চালিয়ে যাবে। মানে কাজ যদি বন্ধ হয়ে যায়, আমাদের অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির এই যে নিরন্তর যে প্রোগ্রামগুলো চলছে, এই যে ঠাকুরমা স্বামীজির প্রসঙ্গ অনুধ্যায় চলছে, এটা চলুক, এটা তো আপনারাই চাইছেন। আপনারা মানে আমরা ভক্তরা সবাই, যুবক যুবতী কেন চাইছি আমরা? কারণ আমরা জানি এই ভাব যদি আমরা নিরন্তর নিতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা পরিবর্তন আসবে, এবং সেই পরিবর্তন হচ্ছে উত্তরণের দিকে।
আমাদের পরিবর্তন তো দুটোই, একটা জিনিসের দাম বাড়লেও পরিবর্তন হয়, জিনিসের দাম কমলেও পরিবর্তন হয়। তো সাধারণত আমরা দেখি যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি দাম কমে আমরা খুশি হই, বাড়লে আমরা একটু বিমর্ষ হই, অসুবিধায় পড়ি। কিন্তু ঘটনা হচ্ছে দুটোই পরিবর্তন। তাহলে এখানেও উত্তরণ একটা পরিবর্তন, আর একটা হচ্ছে অধঃপতন বা অবনতির দিকে যাওয়া। তো আমরা চাইবো যে আমাদের মানসিকতায় উত্তরণ আসুক। এই অগ্রগতির পথে যেতে গেলে আমাদের নিরন্তর এই কথা শুনতে হবে, লেগে থাকতে হবে। দুদিন শুনলাম তারপর আর শুনলাম না, তা তো ভুলে যাব। বলছেন, বৎস দেখেছো, এইসব খবরের কাগজের হুজুগ কিছুই নয়। যখন আমি চলে যাব তখন এখানে আমার কাজের একটা স্থায়ী দাগ রেখে যাওয়া উচিত, আর প্রভুর আশীর্বাদে তা শীঘ্রই হবে। বলছে আমি চলে যাব, কিন্তু আমি যদি একটা দাগ রেখে যাই যে হ্যাঁ এই মানুষটা এই কাজ করেছে, তাহলে স্বাভাবিকভাবেই এখানে যে কর্মীরা তারা সেই কাজটা চালিয়ে যেতে পারবে। এবং তার কত বিশ্বাস, এই ভগবানের বিশ্বাস, নিজের বিশ্বাস, ভগবানের বিশ্বাস। বলছে নিজের ওপর তো বিশ্বাস আছেই তার, একসঙ্গে ভগবানের উপর এত বিশ্বাস, বলছে প্রভুর আশীর্বাদে তা শীঘ্রই হবে, হবেই হবে। মানে ভগবান কৃপা করছেন এবং সেটা খুব তাড়াতাড়ির মধ্যেই হবে। বলছেন অবশ্য টাকা কড়ির দিক দিয়ে ধরলে সফলতা হয়নি বলতে হবে। মানে আমি হয়তো একটা কি ভাবটা দিতে পেরেছি, খুব পরিষ্কার উনি বলছেন। দুটো জিনিস দেখুন, একটা জিনিস হচ্ছে যে আমি সফলতা আর্থিক দিক দিয়ে পেয়েছি। অনেকে দেখবেন প্রচুর ধনী হয়ে গেছেন, এত টাকা পয়সা তার, বৈভব, কিন্তু সেই মানুষটি তার সমাজে কোনো প্রভাব নেই। তিনি প্রচুর বিত্তবান মানুষ এই অবধি, আমরা বলি ওই ধনী মানুষটার বাড়ি, ওই ধনী মানুষটা গাড়ি নিয়ে যাচ্ছেন, ব্যাস দ্যাটস অল। কিন্তু তিনি সফল হয়েছেন অর্থ সঞ্চয়ে, অর্থ আর্থিক যে বৈভব সেইখানটায় তিনি যথেষ্ট সফল হয়েছেন, সেটা ঠিক আছে। কিন্তু তিনি কি সমাজে এমন কিছু করছেন যেটা সমাজের কল্যাণকর? তিনি তার শরীর চলে গেলে মানুষ তাকে মনে রাখবে, তা নয়। ঠিক স্বামীজি বলছেন আমি হয়তো আর্থিক দিক দিয়ে অতটা সফল হইনি, কিন্তু একটা ঠিক, আমার প্রভাবটা নিউ ইয়র্কে বিরাট পড়েছে। এবার তার ভাবটা এত বেশি করে মানুষ নিতে শুরু করেছে, স্বামী সেটাই চাইছেন আমি চলে যাব। আমার তো এখানে অর্থ সংগ্রহ করতে তো আর বিবেকানন্দ আমেরিকা যাননি। স্বামীজি বলেছেন যেটুকু যদি টাকাও পাই সেটা তো ভারতবর্ষের গরিব মানুষের দুর্দশা দূর করার জন্য। এবং সোজা কথায় বিবেকানন্দ তিনি নিজেই বলেছিলেন, যখন আমেরিকা যাওয়ার আগে তাকে প্রশ্ন করেছিলেন একজন যে আপনি কেন যাচ্ছেন, বলছেন আমার যাওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের গরিব দরিদ্র দুস্থ মানুষের দুর্দশা দূর করার জন্য। মানে আমি ওখানে যাই। দ্বিতীয় কথা, বিবেকানন্দ যখন বিশ্ববিজয়ী হলেন তখন বিবেকানন্দের কথাগুলোকে গ্রাহ্য করছে। যখন কপর্দকহীন সন্ন্যাসী 1893 সালের মে মাসে রওনা দিচ্ছেন তখন কটা লোক বিবেকানন্দের কথা শুনছেন। তিনি কার কাছে যাননি, রাজা মহারাজা বিভিন্ন শিক্ষিত মানুষ পণ্ডিত তাদের সবাইকে তিনি বোঝাচ্ছেন যে গরিব মানুষদের জন্য কিছু করুন, অজ্ঞ নিপীড়িত মানুষদের জন্য কিছু করুন। কিন্তু স্বামীজির কথা কেউ গ্রাহ্য করছে না, কারণ তখন স্বামীজিকে কেউ চেনে না। তো তার যে ওই ক্ষমতা সেটা ডিসকভার্ড হলো কখন, যখন তিনি সেপ্টেম্বর 11 ওই বিশ্ববিজয়ী বিবেকানন্দ হলেন। বলছেন কিন্তু বিবেকানন্দ বলছে তার জন্য আমার কোনো দুঃখ নেই যে আমি টাকা কড়ির দিক দিয়ে সফল হইনি, ঠিক আছে, কিন্তু তারপরই আমাদের সবাইকে একটা মোক্ষম তথ্য দিচ্ছেন, একটা মোক্ষম কথা বলছেন, আমরা শুনবো এই চিঠিতে। বলছেন কিন্তু জগতে সমুদয় ধনরাশির চেয়ে মানুষ হচ্ছে বেশি মূল্যবান। রিপিট করছি ইচ্ছে করে, কিন্তু জগতে সমুদয় ধনরাশির চেয়ে মানুষ হচ্ছে বেশি মূল্যবান। নিউ ইয়র্ক আমেরিকাতে তো টাকা প্রচুর, কিন্তু বলছেন আমি যদি এখানে কিছু সত্যিকারের মানুষ না রেখে দিয়ে যাই, প্রচুর টাকা, কিন্তু এই টাকাটা সৎ উপায়ে সৎ জায়গায় যে ব্যবহার করা, সেটার জন্য তো মানুষের মানসিকতা দরকার, মনুষ্যত্ব। আসুন আপনাদের একটা ঘটনা শেয়ার করি। অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির কয়েকজন যুবক, তারা গতকাল রাত্রেবেলায়, এই প্রবল শীত তো পড়ছে, কি করলো না বেশ কিছু কম্বল নিয়ে কয়েকটা মোটরসাইকেল করে তারা বেরিয়ে পড়েছে
এমনি কিন্তু শুধু এই অন্ডালের আমাদের কিছু যুবক করছে তা না, অনেক জায়গাতে এটা করছে। আমি একটা ঘটনা শুধু শেয়ার করছি। তারা বেরিয়ে ওই ফ্লাইওভারের তলায়, কোথায় স্টেশন প্ল্যাটফর্মে, কোথাও ফুটপাতে, একদম ওই শীতে কাঁপছে, কোনো রকমে শুয়ে আছে, মানুষটা ঘুমিয়ে পড়েছে, তো বুড়িমা, তার গায়ে ওই কম্বলটা দিয়ে কিছু শুকনো খাবার, জলের বোতল, জল দিয়ে গেছে। কোনো মানুষ হয়তো একটু জেগে আছেন, তাকে একটু জাগিয়ে তাকে এইটা দিয়ে, তখন দেখুন এই মানুষের কথা বলাতে, এটা তো আমাদের মনে হচ্ছে না, বাহ এই যুবকরা কি গ্রেট পার্সনস, এরা কত বড় মনের মানুষ, এরা কত বড় মনের মানুষ। দেখি না এদের থেকে বড় মনের মানুষ কারা? ওই যারা নিচ্ছিলেন বা যাদেরকে দেওয়ার ওরা সুযোগ পেয়েছিল, তাদের মধ্যে একজন বলছেন, তাকে কম্বল দিতে গেছে, বলছে না আমার কম্বল লাগবে না, আমি কম্বল পেয়েছি, আমাকে যদি একটু খাবার দাও তাহলে ভালো হয়, আমি সকাল থেকে ভিক্ষা করেছি, কিছু খাবার পাই নাই। একেবারে সেই পাগলের মতো চেহারা, হ্যাঁ, চুল যা হয়, একেবারে অত্যন্ত গরিব, ছেঁড়া একটা ফাটা জামা পরে আছে, কিন্তু কি অসাধারণ মনুষ্যত্ব দেখুন। একটা কম্বল কিন্তু পেয়ে সেই কম্বলটা তিনি বিক্রি করে দিতে পারতেন। এও বিক্রি করে জানে ভালো করে আমি কিছু না হলেও 200 টাকা পাবো। এই 200 টাকা সেই মানুষটার কাছে একটা প্রচুর মূল্য আছে, কিন্তু ওই তার মধ্যে যেটা, তাকে মানুষ বলতে বারবার বলবো তো, মানুষ মানুষ মানুষ, তার মধ্যে অসাধারণ মনুষ্যত্ব দেখুন। বলছেন আমার কাছে কম্বল আমাকে দিয়ে গেছে অন্য কেউ, আসলে এই সময় তো অনেকেই সেবা কাজ করে, পেয়ে গেছি, তোমরা আর আমাকে কম্বল দিও না, এই কম্বলটা অন্য কাউকে দাও। এই হচ্ছে মানুষ। বিবেকানন্দ বলছেন জগতে সমুদয় ধনরাশির চেয়ে মানুষ হচ্ছে বেশি মূল্যবান। মানুষকে, যার মধ্যে এমন বিবেক জাগ্রত থাকবে, আমি কেন নেব। আপনাদের আমি আরো দু একটা অভিজ্ঞতার কথা বলি। একবার আমরা গেছিলাম পুরুলিয়াতে, পুনোড়া বলে একটা জায়গা। সেই পুনোড়াতে ওই একটি আশ্রম আছে, সেই আশ্রমে মহারাজকে আগে বলা হয়েছিল, উনি লিস্ট করে রেখেছেন, সেই অনুযায়ী আমরা যে সমস্ত জিনিস নিয়ে যাওয়া হয়েছিল, শীতবস্ত্র, শীতকালেই গেছিলাম, গিয়ে তাদের দেওয়া হচ্ছে। তো হঠাৎ মহারাজ দূর থেকে একজন মাকে দেখতে পেয়েছেন, বলছে হরে তুই আজ আলি নাই কেনে। মহারাজ পুরুলিয়ার ভাষাতে একটু বললেন, হরে তুই আজ আলি নাই কেনে। বলছে কেনে। এই মা বলছেন, তখন বলছেন যে আজ কম্বল দেওয়া হয়েছে। বলছে আমি তো কাল পালি, আমি তো কাল পালি। মানে এই গরিব মা আগের দিন পেয়েছেন, মানে আগের দিন ওই কোনো একটি অন্য অঞ্চল থেকে, আরেকটা ইউনিট থেকে কিছু সেবকরা গেছিলেন, তারাও কম্বল দিয়ে এসেছেন। তার পরের দিন আমরা গেছি, একদিন কি দুদিন পরে। তো তখন ওই যে কথাটা, মহারাজ কিন্তু লিস্টে অত খেয়াল করেননি, উনি ভেবেছেন যে আচ্ছা এই মাকে তো দেখলাম না নিতে আসার সময়, তখন ওই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে। আর তিনি আসেননি ইচ্ছে করে, ভুলে যাননি তা নয়, তিনি যেহেতু আগের দিন পেয়েছেন, তিনি ভাবছেন যে আমি দুটো নেব কেন, এই কম্বলটা তো আরেকজন মানুষের নেওয়া উচিত যিনি পাননি। আমরা কালকে অন্ডালেরটা শুনলাম, ওই ফ্লাইওভারের তলায় যিনি শুয়ে আছেন, তার কাছে ওই কম্বলটার অন্য দিক দিয়ে মূল্য ছিল, তিনি কিন্তু বলছেন আমি পেয়েছি, আমাকে বরং একটু শুকনো খাবার দেবে গো, আমি সকাল থেকে কিছু খাইনি। আমাদের মনে আছে আমরা ঝাড়খণ্ডে জামতারা আশ্রম থেকে আরো বেশ কিছু দূরে আদিবাসী গ্রামে গেছি, এই বিভিন্ন সময় কাজ করতে গিয়ে অভিজ্ঞতা বলছি। সেখানেও ঠিক একই ধরনের অভিজ্ঞতা। জামতারা মহারাজ, অধ্যক্ষ মহারাজ আছেন, কিন্তু ওরা তখন বলছে একই কথা, বলছে আমাদের খুব খিদা পেয়েছে ওই খাবার, অথচ আমরা এমন একটা ঝোপ জঙ্গলে আদিবাসী গ্রামের ওখানে গেছি, যেখান থেকে হয়তো কিছু খাবার কিনতে গেলে হয়তো 15 কিলোমিটার আসতে হবে, তারপর দোকান পাবো। আমাদের নিজেদের চোখে জল আসছে, আমরা খাবার নিয়ে হয়তো খাবারটা নিয়ে যাইনি সেভাবে। কালকে অন্যালে আমাদের ভাই বোনরা, ভাইরা কি করলো, এই ভাইরা দাদারা তারা কি করলো, তারা গিয়ে খাবারও নিয়ে গেল মানে যদি একটু শুকনো খাবার তাদের কাজে লাগে, এই যে ভাবনাটা। কিন্তু এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা ওই তার কাছ থেকে শিখলাম যিনি মুখের ওপর বললেন যে আমার লাগবে না, আমি পেয়েছি। আমরা শিখবো ওই পুনরার মায়ের কাছ থেকে, যিনি বলছেন আমি তো কাল পালি, মানে আমি কেন নেব, মানে আমি আরেকবার কেন নেব, আমি তো কালকে পেয়েছি। এরা কি মানুষ নয়? এরাই তো মানুষ।
আর এমনি মানুষে যদি গ্রাম শহর সমাজ দেশ ছেয়ে যায়, সেটা আমাদের বেশি দরকার না আমাদের বেশি দরকার টাকা? চিন্তা করতে হবে। কিন্তু টাকার প্রয়োজন নেই কেউ বলবে না, কিন্তু প্রচুর ধনরাশি থাকলেও একটা দেশ উন্নত হতে পারে না যদি দেশে প্রচুর ভালো মানুষ না থাকে। দেশটা চালাচ্ছে কারা? যারা চালাচ্ছেন তারা যদি খুব ভালো মানুষ হন, তাহলে তাদের মানসিকতা এমন উন্নত হবে, তারা যে কোনো সিদ্ধান্ত নেবে দলের জন্য নয়, নিজের জন্য নয়, নেবে ওই দেশের আপামর জনসাধারণের জন্য। আমার মনে আছে টিএন সেশন, আপনাদেরকে কখনো বলেও থাকতে পারি, আমার খুব ঘটনাটা মনে দাগ কেটেছে। চিফ ইলেকশন কমিশনার ছিলেন টিএন সেশন, আপনারা জানেন, মুখ্য নির্বাচনী আধিকারিক, দুদে অফিসার ছিলেন। তিনি একবার ওই সিদ্ধান্ত নিতে হতো বলে ঠিক সিদ্ধান্ত নিতে পারছেন কি পারছেন না, বেলুড় মঠে একবার এসেছিলেন। তখন পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করে তিনি জিজ্ঞেস করেছিলেন, হাউ ক্যান আই জাজ, আমি কি করে ডিসাইড করব যে আমি যে ডিসিশনটা নিচ্ছি সে রাইট না রং? পূজ্যপাদ মহারাজ বলেছিলেন, যদি আপনার সিদ্ধান্তে দেশের মানুষের কল্যাণ হয় তাহলে আপনি ঠিক নিচ্ছেন, আর যদি আপনার সিদ্ধান্তে শুধু আপনার কল্যাণ হয় তাহলে কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। মানে যে জায়গাটা তিনি পয়েন্ট আউট করলেন পূজ্যপাদ মহারাজ, সেটা হচ্ছে তুমি সত্যিকারের মানুষ তখনই, তুমি যত বড় প্রশাসনিক আধিকারিক হও না কেন, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, মুখ্য নির্বাচনী আধিকারিক হও, যাই হও, তুমি কি ডিসিশনটা এমন নিচ্ছ যাতে সকলের কল্যাণ হয়, সাধারণ মানুষের কল্যাণ হয়, তাহলে তুমি ঠিক নিচ্ছ। এই ধরনের মানুষ যদি বিভিন্ন জায়গায়, আজ আমলা বলুন, প্রশাসক বলুন, রাজনীতিবিদ বলুন, মন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং সমাজের বিভিন্ন স্তরে শিক্ষক, চিকিৎসক, আইনজীবী থেকে শুরু করে ব্যবসায়ী, এভরিওয়্যার যদি এই ধরনের মানুষ অনেক বেড়ে যায়, সৎ মানুষ মানুষকে প্রতারণা করবে না, সত্যনিষ্ঠা যতটা সম্ভব বজায় রাখে এমনি মানুষ, হৃদয়বান মানুষ, বিবেকী মানুষ একটা লোককে শাস্তি দেবে টিকিট না কেটে উঠলে, কি না পেনাল্টি। কিন্তু যদি একটা ছেলে বা একজন মানুষ টিকিট না কেটে উঠলো, বলছে ওই টাকাটায় আমি একটা ওষুধ কিনে যাচ্ছি, আমার মা একেবারে মৃত্যুশয্যায়, ওষুধটা নিয়ে যাচ্ছি, যেটুকু তাকে সেবা করা যায় সেই জন্য আমি টিকিট কাটতে পারিনি, আমার পয়সা নেই। বিবেক তখন কি বলবে? সেখানেও কি পেনাল্টি করতে হবে? সেখানেও কি তাকে নিয়ে গিয়ে শ্রীঘরে নিয়ে যেতে হবে? এই জন্যই লেটার অব দ্য ল, স্পিরিট অব দ্য ল, এই যে মানুষ, এই মানুষ হচ্ছে অনেক বেশি মূল্যবান। বলছেন স্বামীজি ওই চিঠিতে, তুমি আমার জন্য ভেবো না, প্রভু সদাই আমায় রক্ষা করছেন, আমার এদেশে আসার এত পরিশ্রম ব্যর্থ হতে দেওয়া হবে না। তোমরা একদম চিন্তা করো না, সব সময় ঠাকুর রক্ষা করছেন আমাকে, এবং আমি যে এখানে এসছি, এই যে পরিশ্রম করছি, এটা কখনো ব্যর্থ হবে না, এর ইম্প্যাক্ট থাকবেই থাকবে। প্রভু দয়াময়, মানে তিনি প্রচুর আঘাত খেয়েছেন, তা সত্ত্বেও কিন্তু কখনো বলছেন না যে প্রভু আমায় করুণা করছেন না। ওই যে ভগবানের বিশ্বাস। পরীক্ষা স্বামীজিকে কত পরীক্ষা দিতে হয়েছে, কত হার্ডলস যে ওনাকে ফেস করতে হয়েছে আমরা কল্পনাই করতে পারবো না। দেশে তো হলো, বিদেশেও। আর সব থেকে মূলে হচ্ছে ঈর্ষা। স্বামীজি যখন ওই 11ই সেপ্টেম্বর ওই তারপরে সাইক্লোনিক মঙ্ক হয়ে গেলেন, সবাই বলছেন বিবেকানন্দ, কিং বিবেকানন্দ চারিদিকে, তখন আসলে তাকেও তো লড়াই করতে হয়েছে। এই দুর্যোধন তো এমন নয় যে এখন দুর্যোধন নেই, তখনও দুর্যোধনদের বিরুদ্ধে স্বামীজিকে লড়াই করতে হয়েছিল। কারা দুর্যোধন? ওই স্বদেশীয় থিওজফিস্টরা। কারা? কিছু সংকীর্ণ মনোভাবে সম্পন্ন খ্রিস্টান মিশনারিরা,
কারা? প্রতাপচন্দ্র মজুমদার ব্রাহ্ম সমাজের প্রতিনিধিত্ব করে শিকাগোতে বক্তৃতা দিয়েছিলেন, ভালোই বক্তৃতা দিয়েছেন। স্বামীজিকে তিনি আগের থেকে চিনতেনও। সেই প্রতাপচন্দ্র মজুমদার তিনি যখন দেখতে পেলেন যে স্বামীজিকে নিয়ে জয় জয়কার, এমন ঈর্ষা, আমেরিকাতে বসে তার সম্বন্ধে কুৎসা রটাচ্ছে। বলছেন এই জোচ্চোর ভণ্ড বিবেকানন্দের সম্বন্ধে বলছেন। কলকাতায় ফিরে এসে বিবেকানন্দের সম্বন্ধে কুৎসা রটাচ্ছেন। বলছেন আমেরিকায় গিয়ে তিনি চরিত্র যেগুলো সৎ চরিত্রের মানুষ যে কাজ করে সেই তার বিরোধী কাজ করছেন স্বামীজি। এই ধরনের বিভিন্ন রকম কুৎসা রটাবার চেষ্টা করছেন। এবং যদি সেই অর্থে বলা যায় তাহলে প্রতাপচন্দ্র মজুমদার সব থেকে বেশি তার বিরুদ্ধে এই ধরনের কাজ করেছেন। তিনি করলেন, শুধু তাই নয়, ওই যে মিশনারিরা, পাদ্রীরা, তাদের তো একদম মুখ চুন। তারা যেভাবে এখান থেকে টাকা সংগ্রহ করতো ভারতবর্ষ থেকে, তারা তো বুঝতে পারলো আর তো সম্ভব নয়। তারা স্বামীজির এগেনস্টে যত রকমভাবে স্বামীজির ক্ষতি করা যায় সেই চেষ্টা করেছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই বিবেকানন্দের বিরুদ্ধে ইভেন আমাদের যে ধর্ম মহাসভা হয়েছিল তার সাধারণ যে সমিতি, তার যে সভাপতি ছিলেন জন হেনরি ব্যারোজ, তিনি পর্যন্ত কেমন ঈর্ষাপরায়ণ দেখুন। বিবেকানন্দের 11 সেপ্টেম্বরের পরে, ধর্ম মহাসভার পরে স্বামীজির সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন সব ঈর্ষা থেকে। এবং এই মানুষগুলো তার বিভিন্ন রকমভাবে ক্ষতি করার চেষ্টা করছিলেন। আমরা শুনি স্বামীজি চিঠিতে স্বামীজি কি বলছেন। প্রভু দয়াময়, যদিও এমন লোক অনেক আছে যারা যে কোনো রূপে হোক আবার অনিষ্ট করবার চেষ্টা করেছে। এই দেখুন, এইমাত্র যে আমরা কথাগুলো আলোচনা করছিলাম একেবারে স্বামীজির চিঠিতে সেটার প্রকাশ দেখলাম। যে পরিষ্কার বলছেন এমন লোক অনেক আছে, একজন দুজন নয়, কত লোক তার পেছনে লেগেছে। এই যে তিনি লড়ছেন, এই যে এটা মানে সে শিকাগো একালের কুরুক্ষেত্র একটা বই বেরিয়েছিল, তো সত্যিই তাই। তাকে যে ওই লড়তে হয়েছিল এবং ওই যে সংগ্রাম, সেখানে উনি পরিষ্কার দেখতে পেলেন যে বিভিন্ন ধরনের মানুষরা, শুধুমাত্র ওখানকার ওই মিশনারিরাই নয়, কারণ ওখানকার মানুষরা তো হিংসা করবেই। কেন হিংসা করবে না? কারণ ওদের তো প্ল্যান আলাদা ছিল। স্বামী তো সেটা বুঝতে পেরে গেছিলেন যে তাদের খ্রিস্ট ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এটা এস্টাবলিশ করে সারা পৃথিবী জুড়ে মানুষকে তাই করবেন। কিন্তু সেটাই যখন বিবেকানন্দ তাদের বাড়া ভাতে ছাই ঢেলে দেওয়া বলে, সেই বাড়া ভাতে ছাই ঢেলে দিলেন, তখন তারা এমন জ্বলন ভেতরে জ্বলছে। ইভেন কেউ কেউ বলেছিলেন জানেন কত কষ্টে, যে এই লোকটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে এই লোকটা বেঁচে থাকারই দরকার নেই, সর্বনাশ করার জন্য সব উঠে পড়ে লেগেছিল তার ক্ষতি করার জন্য বিভিন্ন রকম ভাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কারোর সম্বন্ধে যদি বিভিন্ন রকম কুৎসা রটিয়ে দেয়, তাহলে স্বামী বিবেকানন্দ বললেন ওইখানে প্রভু দয়াময়। এমনও হয়েছে জানেন, ওখানে আমেরিকা যারা স্বামীজিকে খুব ভালোবাসেন শ্রদ্ধা করেন, আমরা দেখেছি বিদেশিনীরা, তারা তাদের ওই ধরনের কারো কাছে নোংরা কথা লিখে চিঠি দিয়েছিলেন স্বামীজির সম্বন্ধে। ওরা চিঠিগুলো নিয়ে পড়ে ছিঁড়ে পুড়িয়ে দিয়েছিলেন, মানে বিশ্বাসই করেননি, কারণ তারা তো বিবেকানন্দকে চিনতে পারছেন। বলছেন প্রভু দয়াময়, যদিও এমন লোক অনেক আছে যারা যে কোনো রূপে হোক আবার অনিষ্ট করবার চেষ্টা করেছে, কিন্তু বলছেন আবার এমন লোকও অনেক আছে যারা শেষ পর্যন্ত আবার সহায়তা করবে। এইবারেই আমরা এই চিঠিটার শেষের অংশে চলে এসেছি, মানে সাফল্যের চাবিকাঠি। দেখুন স্বামী তো সফল হচ্ছেন, উনি কিন্তু আগেই বলেছেন আর্থিক দিক দিয়ে আমি খুব সফল হয়েছি তা নয়। এবং আমরা কি সবাই সত্যি আর্থিক দিক দিয়ে খুব সফল হতে চাই? আমার মনে হয় নয়। ঠিক আছে, টাকা দরকার, ঠিক আছে, কিন্তু আমাদেরকে সবাইকেই বিল গেটস হতে হবে না। এখন আমাদের এমন হতে হবে যে যা প্রয়োজন সেটা যেন আমাদের জোটে। কিন্তু আমাদের যে সাফল্য দরকার সেটা হচ্ছে
ওই মানসিক উত্তরণ। আমাদের মনটা যদি বড় না হয়, স্বার্থপরের মতো ওই কিছু বছর পৃথিবীতে এলাম চলে গেলাম, সবাই তো, স্বামীজি বলছেন না, আরে গাছ পাথর সবাই তো আছে, সবাই তো জন্মাচ্ছে, মানুষ হয়ে জন্মেছিস তো জগতে একটা দাগ রেখে যা, কিছু করবি না, এলি আর চলে গেলি। এমন ভাবে জীবনটাকে তৈরি করতে হবে। তো বলছেন আবার এমন লোক অনেক আছে যারা শেষ পর্যন্ত আবার সহায়তা করবে। মনে করুন তো, একবার আমরা সবাই মনে করি, শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের জন্য যখন তাকে পরিচয়পত্র তার নেই, সেই পরিচয়পত্র লিখছেন কে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যে সে নয়, ডক্টর রাইট, প্রফেসর রাইট। তিনি কি লিখছেন? যে আমাদের এখানকার যত পণ্ডিত আছেন সবার সম্মিলিত পাণ্ডিত্য যদি নেওয়া যায়, এই মানুষটার পাণ্ডিত্যের কাছে ম্লান হয়ে যাবে। এমন ভাবে তিনি তার সম্বন্ধে পরিচয়পত্র দিচ্ছেন। বলছে এনার কাছে পরিচয়পত্র চাওয়া মানে সূর্যকে জিজ্ঞেস করা যে তোমার কি রশ্মি দেওয়ার অধিকার আছে। এই যে অধ্যাপক রাইট, এদের মতো আরো অনেকেই আছেন, এমনি নাম করলে আরো অনেক নামই করা যায়। সেই যে তারা কি করলেন, এরা প্রত্যেকে কিন্তু স্বামীজিকে অসাধারণভাবে সাহায্য করছে। এবং আমরা দেখতে পাচ্ছি তখন ওই 10 সেপ্টেম্বর যখন স্বামীজি রাস্তায় শুয়ে পড়লেন, ভগবান এবার যা করবেন, উল্টো থেকে তো ঘর থেকে চলে এলেন, এসে বলছেন আসুন, আপনি তো বিশ্ব ধর্ম মহাসভায় যোগদান করতে এসছেন, আসুন। আমরা দেখতে পাচ্ছি এই যে তার কাছে মিস্টার লায়ন, মিসেস লায়ন, তার বাড়িতে যখন বিবেকানন্দকে যখন মিস্টার লায়ন পরে বুঝতে পারলেন, তখন বললেন যে এই বাড়িতে যারা অন্যরা এসছে তারা সব চলে যাক, কিন্তু এই মানুষটা আমার বাড়িতে থাকবেন। মানে এই যে মানুষরা তার পাশে দাঁড়িয়েছেন, আমরা দেখতে পাচ্ছি তিনি পরিষ্কার বলছেন এমন লোক অনেক আছে যারা শেষ পর্যন্ত আবার সহায়তা করবে। একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এই যে দুটো জিনিসই বিবেকানন্দ দেখালেন, দুটো সাইড, মানে আমরা একটা কয়েনের যেমন এপিট ওপিট, ঠিক আমরা কি হয় যখনই একটু ডার্ক সাইড চলে আসে আমরা ভেঙে পড়ি, এত কষ্ট পাচ্ছি, এত দুঃখ পাচ্ছি, এত আঘাত পাচ্ছি, আর এগোবো না, আমরা পারবো না, আমরা ভীতু তো, আমাদের সাহস নেই তো, আমাদের চেষ্টা নেই, আমরা অধ্যবসায় নেই, লেগে থাকার মানসিকতা নেই, এবং সেই জন্য ভেঙে পড়ি। আমাদের মধ্যে ধৈর্যের অভাব। আমরা সব সময় যে কোনো জিনিসে দেখবেন, একজন চাকরি পেল, চাকরি পেয়ে 1 বছর 2 বছর পর, এখন চারিদিকে তোমাদের যুবক যুবতীদের হচ্ছে, প্রচুর মানুষের কি না ডিসস্যাটিসফ্যাকশন, ডিসকন্টেন্টমেন্ট, এই কোম্পানিতে ভালো নয়, এই কাজের পরিবেশের। একটা জিনিসের সঙ্গে মানিয়ে চলার জন্য একটা তো টাইম পিরিয়ড দিতে হবে। তুমি এক জায়গায় 1 বছর কাজ করে সব বুঝে গেলে, আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জায়গায় গেলে তুমি যে সবই ভালো পাবে এটা বুঝলে কি করে? আমরা কোনো কিছুতেই ধৈর্য ধরতে পারি না। আমরা একটা ব্যবসা করতে নামলেও সেখানে ধৈর্যের প্রয়োজন, এবং যারা সত্যিই ধৈর্য ধরে, যারা লেগে থাকে, সেই চায়ের ভাঁড় নিয়ে স্টেশন প্ল্যাটফর্মে চা বিক্রি করতো, চায় চায় বলে, সেই মানুষটা তার আন্ডারে 20 জন কাজ করছে একটা বিরাট টি অ্যান্ড কফি স্টল, যেখানে কত মানুষ আসছে সারাদিনে। ওই মানুষটা করলো কি করে? ওই ধৈর্য ধরে। কিন্তু সবারই কি তাই হবে? সবারই তো সফল হওয়ার জন্য এইটা নেই। দিলে আমি এখানের মধ্যেই প্রশ্ন আসছে খুব সুন্দর, যে বাধা পেয়েছি ঠাকুরবা স্বামীজির কৃপাতে, বুদ্ধিতে অনেক কথা শুনতে হয়েছে খুব আপন লোকের কাছে, কিন্তু আমি একটুও সরে আসিনি। এইটাই হচ্ছে ব্যাপার, এইটাই খুব ভালো। এই যে আমরা এখনই শুনলাম যে অনেক বাধা পেয়েছে, অনেক দুঃখ পেয়েছে ব্যবহারে, তাদের আচরণে, ইভেন নিজেদের আত্মীয় স্বজনের কাছে হতে পারে, প্রতিবেশীর কাছে হতে পারে,
কিন্তু ঠাকুর বা স্বামীজি তাকে বুদ্ধি দিয়েছেন, কৃপা করেছেন, এবং সেই জন্য অনেক কথা শুনেও খুব নিজের লোকের কাছ থেকে শুনেছে, তা সত্ত্বেও কিন্তু সরে আসেনি মানে কি, ওই লেগে থেকেছে। ওই যে ডিটারমিনেশন, সংকল্প, কেন আমি সরে আসব, মানে বাধাটা যদি না আসে আমরা তৈরি হই না তো। এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের জীবনে বাধা আসবে এটা কিন্তু জেনে নিতে হবে। এই বাধাকে ফেস করার জন্য যা দরকার, বিবেকানন্দ এই চিঠির শেষের দিকটা আমরা পড়ছি, তাহলে বুঝতে পারবো কি বলছেন। তিনি তো বললেন, দুটো সাইডই বললেন, আবার এটাও ঠিক যে কত ভালো মানুষের সাহায্য পেয়েছেন সেটাও তিনি বললেন। আমরাও তো পাই, আমরা সমাজে কি সবার কাছ থেকে খারাপ ব্যবহার পেয়েছি? একজন লিখছে যে খারাপ ব্যবহার পেয়েছি ঠিকই, কিন্তু সবার কাছে পেয়েছে? কত লোকের কাছে কিন্তু একজন, দুজন, তিনজনের কাছে হলেও সহবর্মিতা পেয়েছে, ভালোবাসা পেয়েছে, সাপোর্ট পেয়েছে, সেই জন্য তার মানসিক শক্তিটা সে হারায়নি। এটাও কিন্তু চিন্তা করতে হবে তোমাকে, এটা আমাদের সবাইকেই ভাবতে হয়। এবার বিবেকানন্দ আমাদের সফল হওয়ার জন্য, বাধা ফেস করার জন্য যে ক্যাপসুলটা দিচ্ছেন সেটা শুনি। বলছেন, অনন্ত ধৈর্য, অনন্ত পবিত্রতা, অনন্ত অধ্যবসায়, এই তিনটি জিনিস থাকলে যে কোনো সৎ আন্দোলনে অবশ্যই সফল হতে পারা যায়। এই হলো সিদ্ধি লাভের রহস্য, সিক্রেট অফ সাকসেস। 3 P's, তিনটে পি। ফার্স্ট পি পেশেন্স, সেকেন্ড পি পিওরিটি, থার্ড পি পারসিভিয়ারেন্স। তিনটেই পি দিয়ে শুরু হয়। পি পেশেন্স, ধৈর্য; পি পিওরিটি, পবিত্রতা; পি পারসিভিয়ারেন্স, অধ্যবসায়। Patience, purity and perseverance are the essentials to success. আমাদের সফল হতে গেলে let us test ourselves. আমরা নিজে টেস্ট করতে পারি। মাছেরটায় নুন হয়েছে কিনা আমরা যেমন চামচ দিয়ে চেখে দেখি নুন হয়েছে কিনা, যিনি রান্না করছেন তিনি দেখেন। ঠিক আমাদের পরীক্ষায় কোনো প্রশ্ন ঠিক লিখলাম কিনা উত্তরটা আমরা প্রথম থেকে আবার স্টেপ বাই স্টেপ চেক করে দেখি। এই যাচাই তো আমরা করি পরীক্ষা হলে, রান্নাঘরে, বাসে উঠে দেখি যে নামার সময় আমি আমার জিনিসগুলো ঠিক মতো নিয়েছি তো, সিটে কিছু ফেলে আসিনি তো। আমরা সফল হওয়ার জন্য নিজেদের টেস্ট করি না। যখনই আমরা বুঝবো যে আমরা বিফল হচ্ছি, উই মাস্ট ল্যাক সাম অর অল অফ দিস কোয়ালিটিস। হয় কোনো কোয়ালিটি আমার নেই, একটা কিংবা দুটো নেই, কিংবা হয়তো তিনটেই নেই। হয়তো আমার পবিত্রতা, আমার মনে কোনো কলুষ নেই, আমি সকলের কল্যাণ চিন্তা করি, আমি সৎভাবে চেষ্টা করি, আমার মধ্যে কোনো অপবিত্র চিন্তা ভাবনা কাজ করে না। হতে পারে নিরন্তর সৎ, সত্যনিষ্ঠা, কর্তব্যপরায়ণ, এগুলো আমার থাকতেই পারে। লোককে সাহায্য করার মানসিকতা, এগুলোই তো পবিত্রতা। পবিত্রতা আবার কি? পবিত্রতা মানে এই। আর পবিত্রতা মানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে স্বামীজি বলছেন, ঠাকুর বলছেন, মন এবং মুখ এক রাখা। সেটা হচ্ছে পবিত্রতা। আমি মনে মনে যা ভাবছি মুখে তাই বলবো। যদি এক না রাখি, মানে ভাবের ঘরে চুরি করি, আমার মন পবিত্র নয়। পিওরিটি খুব দরকার। সেটা যদি আমি কিছুটা অ্যাচিভও করি, এমন হতে পারে আমার ধৈর্য নেই। যে কোনো জিনিসে আমি ভাবছি এক্ষুনি পেয়ে যাব, আমি চেষ্টা করলাম সুতরাং পেয়ে যাব। ধৈর্যের একটা ঘটনা তোমাদের যুবকদেরকে বলি, যুবক যুবতীদের। একজন যুবকের শুনেছিলাম ঘটনাটা, একজনের কাছ থেকেই শুনেছিলাম, সত্য ঘটনা। চাকরির পরীক্ষা দিয়েই যাচ্ছে, প্রায় সব মিলিয়ে 60টা বা আরো বেশি বিভিন্ন জায়গায় দিয়েছে। 60টা দিয়েছে মানে 6 বছর ধরে দিয়েছে তা নয়। এবং তারপরে সে একটি চাকরি পেল। তারপর থেকে যেটা দিচ্ছে প্রায় সবগুলোই হচ্ছে। তারপরে WBCS অফিসার হয়েছিল এবং প্রথমে একটি হয়তো ছোট, মানে সেই অর্থে হয়তো নিম্ন পদের চাকরি পেয়েছিল। সব চাকরি সম্মানের চাকরি,
তারপরে একটু উঁচু পদের চাকরি পেল, কিন্তু অতদিন ধরে অতগুলো পরীক্ষা দিয়ে কজন আমরা ধৈর্য রাখতে পারবো? এই যে বলছেন অনন্ত ধৈর্য, কিন্তু ধৈর্য রাখলেই হবে না। ও আচ্ছা, তাহলে এক কাজ করি, 2-3 বছর ধরে ধৈর্য রাখবো, তাহলে সফল হয়ে যাব। থার্ডে ছিল অনন্ত অধ্যবসায়, আমাকে লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে। এই যে ভাই বোনরা তোমরা যারা লিখছো যে সমস্যা এসছে, কত রকম আমাদের বাধা আসছে, ওই বাধাকে কাটাবার জন্য দুটো জিনিস খুব বেশি দরকার, ধৈর্য দরকার, অধ্যবসায় দরকার। লেগে থাকতে হবে, নিরন্তর খাটতে হবে, খাটতে 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 একদিন না একদিন ঠিক হয়। ওই যে খাটার মানসিকতা, সেটা আমাদের মধ্যে অনেক সময় থাকে না। আমরা ভাবছি আমি এমএ পাস করছি, আমি এটা চাকরি পাবো না। আজকে বর্তমানে আমাদের ভারতবর্ষের যে অবস্থা, কত এমএসসি চাকরি পাইনি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা এটা দেখি, বলি, তাহলে আমরা বলি যে আমাদের এখানে কিন্তু সেই আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা খুব বেশি। কিন্তু একটা জিনিস তো দেখতে হবে, আমাদের মধ্যেই তো আবার অনেকে এমপ্লয়মেন্ট পাচ্ছেও। তাহলে আমি পাচ্ছি না, আমার কিছু ঘাটতি নেই তো, ডেফিসিয়েন্সি নেই তো, আমি কেন বিফল হচ্ছি সেটা খুঁজে বার করতে পারছি না। আমরা সবসময় বলে দিলাম যে সরকার আরো চাকরির ব্যবস্থা করা উচিত, আরো কলকারখানা খোলা উচিত, সব সত্য কথা। কিন্তু কলকারখানা খুললেও তো সবাই পাবো না। তাহলে যারা পাবো, যারা পাবে না, তাদের সঙ্গে তফাৎ কি? কোয়ালিটেটিভলি তফাৎ হয়তো খুব অল্প। যারা পাচ্ছে তারা লেগে আছে অধ্যবসায়, তারা ভাবছে আজ না হলে কাল পাবোই, চেষ্টা করে ধৈর্য ধরবো। আর একেবারে মনে 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 ভাবছে আমায় পেতেই হবে, মুখেও বলছে, দুটোর মধ্যে কোথাও কোনো বৈষম্য নেই, এক মন আর মুখ এক, মানে পবিত্রভাবে চেষ্টা করছে। তাহলে যে কোনো কিছু, আমাদের যদি দেশটাকে উন্নত করতে হয়, তাহলে আমাদের প্রত্যেককেই, আমাদের নিজেদেরকে তো উন্নত হতে হবে। নিজেদের উন্নত হওয়ার জন্য, নিজেদের সফল হওয়ার জন্য, যে কোনো ক্ষেত্রে যদি আগে প্রচুর টাকাও চায় রোজগার করতে, তাকেও তো খাটতে হবে। টাকা কি আপনা আপনি চলে আসবে? যারা এই বিরাট বিরাট শিল্পপতি, তারা 24 ঘন্টার মধ্যে ক ঘন্টা বিশ্রাম নেন? ওই যে পরিশ্রম করছেন, কেন আমরা রাজনীতিবিদদের দেখছি, ক্রিকেটারকে দেখছি, চারিদিকে প্রত্যেকটা ফিল্ডে, প্রশাসনিক অধিকর্তাকে দেখুন, পুলিশকে দেখুন, চিকিৎসককে দেখুন, সর্বত্র যারাই নিজেদের পেশাতে একটু সফল হয়েছেন, তাদের কিন্তু নিরন্তর পরিশ্রম করতে হয়, অধ্যবসায়, অনন্ত অধ্যবসায়। আর স্বামী বলছেন না, তোমার মধ্যে অনন্ত শক্তি আছে, অনন্তের তুমি অধিকারী। তাহলে আমাদের মধ্যে অনন্ত আত্মবিশ্বাস আছে, অনন্ত শক্তি আছে, অনন্ত বুদ্ধি আছে, সাহস আছে। আমাদের সফল হওয়ার জন্য এই তিনটেকে আমাদের ধরতে হবে, তিনটে চাবি: পেশেন্স, ধৈর্য, পিওরিটি, পবিত্রতা, পারসিভিয়ারেন্স, অধ্যবসায়। এই তিনটে পি আমাদের ওই যে সাকসেসের পিলার, ওই যে পিটা, খুঁটিটা শক্ত করে দেবে। আমরা সফল হবই হব, আমাদের লক্ষ্যে পৌঁছব। স্বামীজি বলে দিলেন এই হলো সিদ্ধি লাভের রহস্য। সফল হতে গেলে আমাদের এগুলো প্রয়োজন। এবং জীবনে দুরকম মানুষের সঙ্গেই আমরা সম্মুখীন হব, দুরকম পরিস্থিতির সঙ্গে। বহু মানুষ আমার সঙ্গে শত্রুতা করতে পারে, অনেক মানুষ আমার সঙ্গে সাহায্য করবে, কিন্তু বারবার মনে রাখতে হবে প্রভু দয়াময়, ভগবান রক্ষা করবেন, তার করুণাতেই আমরা আমাদের পথে এগিয়ে যেতে পারবো। স্বামীজির কাছে সেই শক্তি প্রার্থনা করি আমরা। স্বামীজি সেই শক্তিতে আমরা শক্তিমান হয়ে আমরা জীবনে এগিয়ে যাই। সকলের মধ্যে এই বিবেকানন্দ ভাবনা জাগ্রত থাকুক। আমাদের বিবেকানন্দ ভাবনা আমাদেরকে এক অন্য মানুষে রূপান্তরিত করবে। স্বামী যা চাইছেন, ধনরাশির চেয়ে মানুষ হচ্ছে বেশি মূল্যবান। তাই তার একটা কথা বলেই শেষ করি। তিনি স্বদেশ মন্ত্রে প্রার্থনা করছেন, হে গৌরীনাথ,
হে জগদম্বে, আমার কাপুরুষতা দুর্বলতা দূর করো, মা আমায় মানুষ করো।